যাদের ম্যাপিং হয়ে গিয়েছে অলরেডি তাদেরকে আবার ডাকা হচ্ছে। ডকুমেন্টস ভেরিফাই হয়ে আপলোড হয়ে গেল, আবার তাদেরকে ডাকা হচ্ছে। হয়রানি করা ছাড়া আর কিছু নয়, শুধুমাত্র হয়রানি করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে বিজেপি আর ইসিআই মিলে পশ্চিমবাংলার মানুষকে নাজেহাল করার চেষ্টা করছে। তাই বিজেপিকে আগামী নির্বাচনে আমরা জবাব দেব আমাদেরকে এই নাজেহাল করার জন্য। আর এই নাজেহাল করার সুযোগ পাচ্ছে মমতা ব্যানার্জির দলের জন্য, পশ্চিমবাংলা সরকারের জন্য। মমতা ব্যানার্জি প্রায় 90,000 অফিসার দিল দ্রুততার সাথে এসআইআর করার জন্য। তাহলে খালটা কেটে কুমিরটা কে নিয়ে এসেছে? মমতা ব্যানার্জি। প্রায় 300 কোটির উপরে টাকা বরাদ্দ করা হয়েছে এসআইআর করার জন্য, মমতা ব্যানার্জি দিয়েছে। এখন সাপ খাল কেটে কুমির ডেকে সাপ হয়ে কামড়ে ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, এখন এই এসআইআর এর নামে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, এসআইআর এর নামে যেভাবে আপনাকে আমাকে হয়রানি করা হচ্ছে, এটাকে আটকানোর জন্য বেশ কয়েকটা পদ্ধতি আছে। ইমিডিয়েট আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চায় এসআইআরটাকে বন্ধ করতে হবে, এই হয়রানিকে বন্ধ করতে হবে, তাহলে মমতা ব্যানার্জির কাজ হবে অবিলম্বে অল পার্টি মিটিং ডাকা হোক, সমস্ত দলের রাজনীতির নেতাদেরকে নিয়ে বসা হোক যে পশ্চিম বাংলার নাগরিককে ইসিআই এভাবে হয়রানি করতে পারে না। এর বিরুদ্ধে পশ্চিম বাংলার যত রাজনৈতিক দল আছে তাদেরকে ডেকে বসো, রেজুলেশন হোক, আলোচনা হোক যে প্রকৃত যারা ভোটার তাদেরকে এইভাবে আটকানো যায় না, তাদেরকে এইভাবে হয়রানি করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জি এই কাজটা করছে না। মমতা ব্যানার্জির উচিত ছিল ইমিডিয়েট বিধানসভা ডেকে একটা রেজুলেশন পাস করা হোক যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বাংলার নাগরিকদেরকে, বাংলার ভোটারদেরকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির প্রতিবাদে একটা রেজুলেশন নিয়ে হবে, নিন্দা প্রস্তাব পাস করানো হবে, নিন্দা প্রস্তাব পাস করিয়ে এটা সুপ্রিম কোর্টে মামলাতে ট্যাগ করা হবে। এই কাজটা কিন্তু মমতা ব্যানার্জি করছে না। এটা আপনাদের ভাবতে হবে। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, তলে তলে বিজেপির সাথে মিশে বাংলার মানুষকে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহযোগিতা যিনি করে দিচ্ছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই 2026 ইলেকশন আসছে, আমাদেরকে যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে এর জবাব যেমন আমরা তৃণমূলের বিরুদ্ধে দেব, আর হয়রানি নির্মূল হতা বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেব। বলছি বুঝতে পেরেছেন? দুটো কাজ কি মমতা ব্যানার্জি করতে পারে তো, একটা কি অল পার্টি মিটিং, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে বলো কি হবে। এই সমস্যা তৈরি করছে, কিভাবে আটকাতে হবে বলো, বা আমি এইরকম ভাবে আটকাতে চাইছি, তোমরা আমার সাথ দাও। আমরা সাথ তখন দিতে বাধ্য, ভাই দিতে তো বাধ্য। আর একটা দিক কি, বিধানসভায় রেজুলেশন পাস করা। বাংলার নাগরিকদেরকে এইভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, বাংলার নাগরিকদেরকে এইভাবে হয়রানি করছে, আমরা নিন্দা জানাচ্ছি। এটা নিন্দা প্রস্তাব বলে। এটা অসুবিধা আছে কি? এটা প্রস্তাব পাস করাতে পারে তো ভাই, কিন্তু করছে না কেন? কাকে হয়রানি করছে? ম্যাক্সিমাম মুসলমান, তারপরে দলিত আর আদিবাসীদেরকে, পিছিয়ে বর্গের মানুষকে। ওই জন্য কণ্ঠ মানে কি কর্ণপাত করছে না। তাই বসে থাকলে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি আপনার কথাটাকে, আমার কথাটাকে, বাবু আপনাদের পাশে যখন কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন, একটু বুঝাতে পারছেন না? এমনি ভাই সকাল থেকে না খেয়ে আমি এখন বক্তব্য দিচ্ছি। এতক্ষণ কটা বাজে দেখেছেন? মিজাজ এমনি টং হয়ে আছে। কিন্তু চুপ করে বসে থাকলে হবে কি? মমতা ব্যানার্জি কি করছে না করছে দেখলে হবে? আমাদেরকে আমাদের লড়াই লড়ে নিতে হবে। আমি অলরেডি এসআইআর নিয়ে মামলা করে রেখেছি, হয়তো আপনারা অনেকে জানেন না। আপনারা জানেন না, কিন্তু আমরা আপনাদের জন্য আমি মামলা করে রেখে দিয়েছি। সেই উকিলদের সাথে কথা হয়েছে, প্রয়োজনে নতুন মামলা করব এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে।
যে নাটক তৈরি করছে, হয় নতুন মামলা করব, না হলে উকিল সাহেবের সাথে কথা হয়েছে, যা যা গ্যাপ আছে, যা যা সমস্যা হচ্ছে সেইগুলো পয়েন্ট করে দিতে পুরাতন মামলাটাতে যুক্ত করে আমি সেটা চালাবো। কিন্তু এখন তো সুপ্রিম কোর্টে স্টে দেয়নি, হেয়ারিং এ যেতে হচ্ছে। যারা হেয়ারিং এ যাচ্ছেন আমি এতটুকুই অনুরোধ করছি, আতঙ্কিত হওয়ার দরকার নাই। এতটুকু মনে রাখবেন, আপনার অধিকার সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে। আপনি ভারতীয়, আপনি 18 বছরের ঊর্ধ্বে, আপনার ভোটদানের স্বাধীনতা আছে, আপনার নাম কারো কাটার ক্ষমতা নাই। এটুকু মনে করে কাগজটা নিয়ে যাবেন। তবে অনুরোধ একটাই থাকলো, কি সেটা হচ্ছে আপনার যে হিয়ারিং এর জন্য নোটিশ এসেছে, হিয়ারিং এ যখন যাবেন, হিয়ারিং হয়ে যাবার পরে আপনাকে ওখানে স্ট্যাম্প মেরে দেবে। বিনা স্ট্যাম্প মারা অবস্থায় কাগজ কিন্তু নিয়ে আসবেন না, কারণ বিনা স্ট্যাম্প মারা যদি কাগজ চলে আসে নিয়ে ফিরে আসেন তাহলে কি বলবে, হিয়ারিং এ আসেই নেই। তাহলে আপনার সাথে সেটা অসুবিধা হয়ে যেতে পারে। এবার কি কি বদমাইশি করছে এগুলো আপনাদের শোনা দরকার। আমি একটু মনে করছি বিজেপি ওই শুভেন্দু অধিকারী বলেছিল না 1.5 কোটি রোহিঙ্গা আছে, রোহিঙ্গা এখন খুঁজে পায়নি, এই জন্য অহেতুক আপনি আমি সাধারণ ভোটার আমাদেরকে পেরেশানি করছে, হয়রানি করছে, ব্যস্ত করে রাখছে। ঠিক যেমন নোটবন্দির সময় কি বলেছিল, কালো টাকা উদ্ধার হবে, জঙ্গি আর আসতে পারবে না, ভোটার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করাও, হই করো, হচ্ছিল না, আধার কার্ডের সাথে অমুকের লিঙ্ক করাও, রেশন কার্ডের জন্য ওই করো, শুধু লাইনে দাঁড়াও। এইটাও আবার লাইনে দাঁড় করানোর একটা চক্রান্ত, এটাও এবার লাইনে দাঁড় করে একটা চক্রান্ত। কি দেখলাম, বাপের সাথে বেটার 15 বছর বয়সের ডিফারেন্স, ওই জন্য তাকে ডাকা হয়েছে। বিশ্বের একজন খ্যাতনামা ব্যক্তির নাম নোবেল বিজয়ী অমর্ত্য সেন স্যার, যিনি বোলপুরের এখন বোলপুরের আছে। অমর্ত্য সেন স্যারকেও শুনলাম নাকি তার পিতা পুত্রের বয়সের নাকি ইলেকশন কমিশনের উপর নজরে নাকি ডিসব্যালেন্স হচ্ছে, মানে ব্যালেন্স হচ্ছে না, ওই জন্য ডাক করেছে। ওই রকম মহান ব্যক্তিকেও ছাড়ছে না এরা, কোন জায়গায় পৌঁছেছে বুঝতে হবে। তো 15 বছরের নাকি ডিফারেন্স হলে ডাকা হচ্ছে। আপনারা বলুন, এখানে বয়স্ক লোককে তো ডাক হচ্ছে, দেখুন কম বয়সী লোকেদের 15 বছরের বয়সে ডিফারেন্সে ডাকেনি, ডাকছে বয়স্ক লোকেদের। আপনারা বলুন, বাল্য বিবাহ রোধ কত সালে পশ্চিম ভারতবর্ষে হয়েছে জানেন? সম্ভবত 2006 সালে, সম্ভবত 2006 সালে, আমার ভুল হতে পারে কিন্তু আমার সম্ভবত, আমি এখনো সার্চ করি, মানে এটা কিন্তু গবেষণা করিনি। একটা সময় ছিল অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত না, 15 বছর 12 বছর 14 বছর ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত না। স্বাভাবিকভাবে বিয়ে হলে তার ছেলে হচ্ছে, তাহলে বাপ বেটার বয়সটা কি হচ্ছে, 15 বছর 16 বছর ডিফারেন্সই হবে তো। তাহলে ওরা কি, তাহলে ওই ডিফারেন্সের জন্য ডাক পড়ছে একদিকে। আবার কি বলছে, বাপ বেটার বয়সের ডিফারেন্স 50 বছর, ওই জন্য ডাকা হচ্ছে। মানে অসুবিধা কোথায়, অসুবিধা কোথায়? আমরা পেপার পত্রিকায় তো দেখেছি, আমি গুগলে সার্চ করলে পাবেন, ভারতবর্ষের রেকর্ড আছে 70 বছর বয়স্ক বৃদ্ধা সন্তান প্রসব হয়েছে, আছে তো 70 বছরের বয়স্ক সেও সন্তান প্রসব হচ্ছে। বা আমরা এখন এই ধরনের কোনো কেউ গবেষণা করে বলতে পারবে না 50 বছরের ঊর্ধ্বে যারা, তারা সন্তান প্রজননের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরকম কি আছে? এরকম নেই তো, বা দেশের আইন হয়নি তো যে 50 বছর যাদের হয়ে যাবে তারা সন্তান নিতে পারবে না, আইন নেই। তাহলে ডাকা মানে আইন বহির্ভূত ডাকছে, ইচ্ছা করে বদমাইশি করে সাধারণ মানুষকে পেরেশান করার জন্য, হয়রানি করার জন্য। আবার কি হচ্ছে, আমাদের নেতৃত্ব অজিউল্লাহ আখতারি, নাকি ওর নাম অজিউল্লাহ আখতারি, তো ওদের অঞ্চলের নাম কি গো? আচ্ছা, আমাদের আইএসএফ এর নেতৃত্ব, ওরা 4 ভাই বোন, ওর কাছে কাগজ এসেছে ওরা নাকি 6 ভাই বোন। আজকে বললাম খোঁজ নাও 2 ভাই বোন কোথা আছে, তোমার সম্পত্তি এবার ভাগ দিতে হবে।
ইচ্ছে করে 4 জনকে 6 জন দেখে ডাকছে, গিয়ে কি হবে 4 জন প্রমাণ হয়ে যাবে, ওর কাগজ দেবে দিয়ে চলে আসবে। কিন্তু এই পেরেশানি, যেতে হচ্ছে, সময় যাচ্ছে, চাপ মাথায় আসছে, কি হবে রে বাবা, কি হবে না হবে, এইটা হচ্ছে। এই সময় প্রশ্ন করার দরকার ছিল মোদিকে, 100 দিনের কাজ কেন আমরা পাচ্ছি না। ওই প্রশ্ন না করে আপনি কাগজ নিয়ে ছুটাছুটি করছেন। এই সময় প্রশ্ন করা দরকার ছিল মমতাকে, স্কুলের টিচার নাই কেন। এই সময় প্রশ্ন করা দরকার ছিল 84 ওই বাচ্চাগুলো হাই স্কুলের ক্লাস 3 বছর 3 মাস ধরে কেন মিড ডে মিল পাচ্ছে না। এর পরিবর্তে আমাকে কি বলতে হচ্ছে যে এসআইআর নিয়ে আপনি আতঙ্কিত হবেন না। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হসপিটালে ডক্টর নেই কেন, হসপিটালে ঔষধ নেই কেন, হসপিটালে চিকিৎসা পরিষেবা পাচ্ছি না কেন, এটা সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে এসআইআর এর ফর্ম ফিল আপ করা। আমাদেরকে অবজেক্টকে টেনে এখন সাবজেক্ট করছে, আর সাবজেক্টকে আপনি অপশনালে ফেলে দিচ্ছে। অর্থাৎ আমাদেরকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে কোথায়, যে তুমি এসআইআর ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না। আলোচনা করা দরকার ছিল এই কনসুলের কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে কেন ইনকাম করে, মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে, আর কনসুলের কৃষকরা মাস গেলে 8,000 এর নিচে কেন ইনকাম করে। এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে, এর জবাব কেন্দ্রের মিনিস্টারকে দিতে হবে। এই আওয়াজটা তোলা দরকার ছিল। ওর পরিবর্তে কৃষকও ছুটছে, মাস্টারও ছুটছে, রোসবও ছুটছে, এসআইআর এর নামটা থাকবে কি থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা কি? ইচ্ছে করে পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মূল ইস্যুগুলো থেকে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। প্রশ্ন তোলা করা দরকার ছিল মমতা ব্যানার্জিকে, যে আপনি ওয়াকফ নিয়ে আমাদের সাথে বিচারিতা করলেন কেন। প্রশ্ন তোলা দরকার ছিল ফেক এসটিএসসি সার্টিফিকেট কবে বাতিল হবে। প্রশ্ন তোলা দরকার ছিল ওবিসি নতুন সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করছেন কেন, এটাকে প্রত্যাহার করতে হবে। এর পরিবর্তে প্রশ্ন কি করছি আমরা, যে আমার ভোটার লিস্টে নামটা থাকবে তো। বুঝতে পারছেন, এটা একটা প্ল্যান চলছে। আচ্ছা, বা কারো 6 জন সন্তান বলে ডাক পড়েছে। এই ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে কটা সন্তান নিতে পারবে লিমিটেশনের? এবার এই 6 সন্তান শুনে না বিজেপি নামক দল আর ওই মাইন্ডের কিছু মানুষ মুসলমানদেরকে বলে দেখেছো মুসলমানদের 6টা সন্তান ওদের হবে, অত সহজ নয়। আমি নাম বলে দিচ্ছি, রাজ্যসভার এমপি ছিলেন তৃণমূলের শান্তনু সেন, ওনার গাড়ির ড্রাইভার, ওনারা 7 ভাই বোন। কত 7 ভাই বোন। ওনাদের গাড়িতেও নোটিশ গিয়েছে। 6 জন মানলে বলে মুসলমানদের শুধু। এই ধরনের ভুরি ভুরি উদাহরণ আছে, যাক আমি সেই বিষয় যাচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন এটাই, যে আপনি বলছেন যে 6 জন আছে ডাকছে, তো 6 জন সন্তান নিতে পারবে কি 4 জন নিতে পারবে? দেশে কি এই ধরনের কোনো আইন আছে? এ ধরনের কি কোনো আইন আছে আপনারা কি জানেন? সন্তান নেওয়ার লিমিটেশনের কোন আইন আছে? আছে কি? থাকলে বলবো আইনের বৈধ হয়েছে, এটা ভুল কাজ করেছে। যখন আইন নাই তাহলে আপনাকে আমাকে কেন পেরেশানিতে মধ্যে রাখা হচ্ছে, একটু ভাবতে হবে ইচ্ছাকৃতভাবে। নামের একার ভুল। বাংলায় ছিল 2002 এর ভোটার লিস্টটা, এসআইআর এর লিস্টটা বাংলায় ছিল, না ইংলিশে করেছে। আর বাংলায় বানান ভুলগুলো কেমন ছিল দেখেছিলেন? খেয়াল আছে? মল্লিক মহালয়সী আবার লক সিদ্দিকি দন্তশয়সী দয়ে দয়ে হস্যই কয় দীর্ঘই সিদ্দিকি, তো সিদ্দিকি বানান 6 হস্যই দিয়ে ছেড়ে দিয়েছে। এবার এটা ইংলিশে এআই এর মাধ্যমে আপলোড করেছে। নামের বানান ভুল, নোটিশ চলে আসছে। আরে নামের বানানটা আমি ভুল করেছি না তোমার এআই ভুল করেছে ভাই? না তোমার ডিপার্টমেন্ট ভুল করেছে? বলুন। তারপরে আমাদের উপরে এই দমন পীড়ন চলছে। তো আপনি আমি আতঙ্কিত হলে কি এর থেকে পরিত্রাণ পেয়ে যাব? একে আপনাকে আমাকে লড়ে নিতে হবে। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে যখন লড়ে নিতে হবে, সেই জন্য আপনাকে আমাকে একটু সজাগ থাকতে হবে। আপনাদের জন্য অলরেডি আমি মামলা করেছি, এটা আমি মানে আমার এটা বাকি রিপোর্টটা তৈরি হচ্ছে, আইনি লড়াই করব। তো এর মধ্যে অনেক জায়গায় প্রতিবাদ হচ্ছে, বিডিও অফিস ঘেরাও হচ্ছে। প্রতিবাদ হওয়ার আমি পক্ষে, প্রতিবাদের বিপক্ষে আমি নয়। প্রোটেস্ট হওয়া দরকার, তবে এতটুকু কথা বলবো, শান্তিপূর্ণ প্রোটেস্ট
প্রোটেস্টের আমি পক্ষে। এই বিডিও অফিসে প্রতিবাদের নামে ভাঙচুর করার কিন্তু ভাই আমি পক্ষপাতী নয়। অনুরোধ করব আপনারা কেউ ভাঙচুরে জড়িয়ে পড়বেন না। বিডিও অফিসে যদি গিয়ে একটা কেউ দরজাও ভাঙেন, ওই দরজাটাও কিন্তু আপনার টাকাই তৈরি, এটা মাথায় রাখবেন। আপনার ট্যাক্সের টাকায় এই দরজাটা তৈরি হয়েছে, আপনি ভাঙবেন কেন? দরজার সাথে তো আপনার লড়াই নয়, সিস্টেমের সাথে লড়াই। সিস্টেমকে আপনাকে কন্ট্রোল করতে গেলে শান্তিপূর্ণ ভাবে এক মাঠে ময়দানে লড়াই হবে, আর একটা আইনি লড়াই হবে। আমরা 21শে জানুয়ারি কলকাতা রাজপথে, কলকাতা শহীদ মিনার ময়দান থেকে এই সিস্টেমের যারা সিস্টেম চালাচ্ছে তাদেরকে একটা সমবেত লক্ষাধিক মানুষের কণ্ঠে একটা বার্তা দিতে চাইবো। যদি বার্তাটা পেয়ে সতর্ক হয়ে যায় ভালো কথা, না হলে কিন্তু আগামী দিনে আমরা কলকাতা সিও অফিস ঘেরাও করে বসে থাকবো শান্তিপূর্ণভাবে। প্রয়োজন লাগলে বুঝতে হবে কি অসুবিধা আছে, কারো অসুবিধা আছে। আপনাদেরকে অনুরোধ করব, ওই কলকাতা শহীদ মিনার ময়দান থেকে এসআইআর এর নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এর প্রতিবাদে আপনারা আমাদের সাথে গলা মিলাবেন তো? আপনারা আসবেন তো নাকি? আপনারা আসবেন তো নাকি? একসাথে আমাদেরকে গলা মিলাতে হবে। কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান জানার প্রয়োজন নাই। ভোটাধিকার সবার সুরক্ষিত রাখতে হবে। এই লড়াই আমাদেরকে একসাথে লড়ে নিতে হবে। তাই বন্ধুগণ, আমি 3টে বাজতে চলেছে, আমি একটা জিনিস খুঁজছিলাম, এখন পাচ্ছি না, কেন বলতে পারছি না। আমি দেখিয়ে দিতাম এক্ষুনি। হ্যাঁ, কি নিয়ে বলবো? বলছি 1 মিনিট, দেখি খুঁজে পাচ্ছি না ভাই। আমি যেটা বলছিলাম, ডক্টর শান্তনু সেনের গাড়ির ড্রাইভার রাজা রায়, নামটা মনে রাখবেন, রাজা রায় ওনার নাম। আমাদের হুগলি জেলার হরিপাল বিধানসভায় বাড়ি, এখানে লিখছে তার বয়স 25। তার বাবার নাম কালীপদ রায়, বয়স 75। রাজার ভাইয়েরা 8 ভাই বোন। আমি বলেছিলাম 7, এটা 8 ভাই বোন। তার নামও এই আপনার নোটিশ এসে বসে গিয়েছে। স্ক্রিনশট মেরে রাখি বাবা, ফট করে ডিলিট করে দিলে বিপদ হয়ে যাবে আমার। তাহলে কি বললাম? তাহলে যারা এই 6 ভাই বোন শুনে বিজেপির কথা শুনে হই হই করছেন, মুসলমানদেরকে টাইট করছে, রাজা রায়, কালীপদ রায়, ওনার 8 সন্তান, আমাদের কারো অসুবিধা হবে? কারণ দেশে যখন সন্তান নেওয়ার জন্য কোনো লিমিটেশন নেই, আমি সেখানে কারো যদি একাধিক সন্তান হয় সেটাকে নিয়ে আমি খিল্লি করতে পারি না। আমি খিল্লি করার অধিকার আমার নাই। এটা নিয়ে আমার কেউ এই কথাটা নিয়ে কেউ ভুল ব্যাখ্যা করতে পারে, আমার দেখার দরকার নেই। কিন্তু যেভাবে নির্বাচন কমিশন ওটাকে সামনে রেখে আপনাকে আমাকে ডেকে ডিস্টার্ব করছে, এটা কি মেনে নেওয়া যাবে? লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে হয়রান করা হচ্ছে, এর জবাব কিন্তু আমাদেরকে আগামী দিনে দিতে হবে। মাথায় থাকবে তো? আর এই হয়রানি করার প্ল্যাটফর্মটা কে দিল? মমতা ব্যানার্জি রাজ্য সরকার দিয়েছে। আর হয়রানি করছে কে? ইসিআই। আমার তো মনে হয় বিজেপির কথা শুনে। তাই বন্ধুগণ, এর জবাব আমাদেরকে দিতে হবে। আমি দ্রুততার সাথে সুপ্রিম কোর্টে এটা নিয়ে করব, আপনারা নিশ্চিন্ত থাকুন। তবে আপনাদের বড় ভাইজান অনেক আগে আমাকে কি বলেছে, পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম না বাদ যায়, তার জন্য তুই যে দিল্লিতে সুপ্রিম কোর্টে মামলা করবি। আপনাদের বড় ভাইজান নির্দেশ দিয়ে রেখে দিয়েছে, বলেছে আমার একটা হিন্দু, আমার মুসলমান, আমার নমশূদ্র, আমার আদিবাসী, আমার মতুয়া, আমার মাহাতো, আমার মুসলিম দেখার প্রয়োজন নাই। কোন একজন বৈধ ভোটারের নাম কাটা গেলে তার জন্য আইনি লড়াই করার নির্দেশনা আমাকে দিয়েছে। সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না। এটা শুধুমাত্রই আমি আপনাদের বলবো, পেরেশানি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, অনেক কৌশল
কৌশল করেছিল আপনার ভোটার লিস্ট থেকে নামটাকে বাদ দিতে পারেনি খসড়া লিস্টে। আপনি আমি অবাক হয়ে যাচ্ছি, যাদের ম্যাপিং এ নাম এসে গেছে তাদেরও ডাক পড়েছে। শুধু তাই নয়, 2002 এর ভোটার লিস্টে নাম আছে এসআইআর লিস্টে, তাদেরও ডাক পড়েছে। এখান থেকে পুরো স্পষ্ট একদম এখানে তাদের হিডেন এজেন্ডা প্রকাশ হয়ে গিয়েছে যে বাংলার মানুষকে এই কাগজ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করাবো। যারা বাংলার মানুষকে এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করাচ্ছে, বাংলার বাঙালি মানুষ বাংলার জনগণ 2026 সালে তাদেরকে চিরতরের জন্য বাংলা ছাড়া করে দেখাবে। সহমত আছেন তো নাকি ভাই? হবে তো নাকি? আজকে যদি সরকারে আপনারা 2021 সালে সংযুক্ত মোর্চা সরকার তৈরি করতেন, এত দূর পর্যন্ত নিশ্চিতভাবে বলছে আপনাদের যেতে লাগতো না। কেরালা এসআইআর হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ধরনের হচ্ছে, আমার তো জানা নাই। তাহলে আপনারা যদি করতেন আমার মনে হয় এই দিন দেখতে হতো না। ভুল হয়েছিল, ভুল শুধরাবার জন্য সুযোগ আবার 2026-এ আসছে, আপনারা শুধরে নেবেন। দুটো বিষয় কথা বলে আমি বক্তব্য শেষ করে দেবো। একটা হচ্ছে ওয়াকফ, আর একটা হচ্ছে এই আমাদেরকে বিজেপির বি টিম বলে না, এর উত্তরটা দিতে হবে আজকে, দিয়ে চলে যাবো। ওয়াকফ নিয়ে চারি জায়গায় আন্দোলন হচ্ছিল, যখন মমতা ব্যানার্জি পুলিশকে নির্দেশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করাচ্ছিল। পুলিশের দোষ নেই ভাই, আমি পুলিশের বিরুদ্ধে নয়। কিছু পুলিশ আছে সিট দ্বারা তারা বেঁকিয়ে দিয়েছে, কিন্তু এখন হেভি সংখ্যক পুলিশ আছে সিট দ্বারা সোজা রেখে চলতে চায়, কিন্তু নির্দেশনা যা দিচ্ছে অন্যায় ভাবে করছে। তবে আমি পুলিশের কাছে অনুরোধ, অন্যায়ের কাছে মাথা নত করবেন না আপনারা, কারণ আপনারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, কারো দয়াতে কারো চটি দেখিয়ে আপনারা চাকরি পাননি, আমরা ভালো করে জানি। আপনার মেধার ভিত্তিতে আপনি চাকরি পেয়েছেন, সুতরাং সিটটা সোজা রাখুন। প্রয়োজনে যদি আপনাদের কোনো সহযোগিতা আমাদের লাগে, সাধারণ মানুষ সহযোগিতা দেবে, আপনার পাশে পুরো বাংলা দাঁড়িয়ে যাবে আপনার সাথে অন্যায় হলে। আমরা কি দেখছি, তৃণমূল কংগ্রেস বারবার আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে। আমি এতটুকু বলতে চাই, আপনার সহ তৃণমূলের নেতৃত্বদেরকে যে আপনার আব্বার কবরটা, আম্মার কবরটা, দাদুর কবরটা, দাদিমার কবরটা এখনো যে সুরক্ষিত আছে, এই সুরক্ষিত শুধু নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য আপনার বাপের কবরটা এখনো ভালো আছে। কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন আপনার এমপির নামটা কি গো, কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের জন্য হয়নি। এটা তুমি মাথায় রাখবেন যে তৃণমূলের বন্ধুরা আইএসএফ কে নিয়ে কুৎসিত মন্তব্য করে, বড় ভাইয়ের সম্পর্কে বাজে মন্তব্য করে, সেই তৃণমূলের বন্ধুদের বলতে চাই, সুপ্রিম কোর্টে যে মামলা নওশাদ সিদ্দিকী করেছে, যেই মামলা আপনার বাপের কবরটা এখন সুরক্ষিত আছে, বাপের জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি, বাপের মায়ের কবরটাতে এখনো মদের ফ্যাক্টরি হয়নি, বাপের কবর এখনো দেখতে পাচ্ছেন। সেই আব্বাস সিদ্দিকীর দেওয়া টাকা নিয়ে গিয়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছিল বলে নওশাদ সিদ্দিকীর মতো কোটি কয়েক মানুষের মামলা করার জন্য তৃণমূল তাদের পূর্বপুরুষরা এখনো কবরে যে শুয়ে আছে, এখনো কবরটা সুরক্ষিত আছে। আপনারা লোকসভা নির্বাচনে কাকলি ঘোষ দস্তিদারকে অনেকে ভোট দিয়েছিলেন, লাভটা কি হলো? একটা এমপির প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা সাম্মানিক ভাতা মাসে, এমএলএ 1,21,000 টাকা। লাভটা কি হলো? লাভটা কি হলো? দিয়ে ভোটটা আপনার কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, ওয়াকফ সম্পত্তি কাটতে চাইছে। আপনার এমপি আপনার পাশে দাঁড়িয়েছে, লাভটা কি হয়েছে? তাই ভাইজনে বারবার বলি, জনগণের জনপ্রতিনিধি তৈরি করুন। জনগণ বিপদে পড়বে, আপদে পড়লে যেমন তার জনপ্রতিনিধি তার কাছে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে। তাই আপনাদের বলবো, সময়ে অনেক ভুল হয়েছে, আমরা এই বিজেপি তৃণমূলের বাইনারিতে ভুল শিকার হয়ে গেছে। কারণ বিজেপি চলে আসবে, তৃণমূল আসবে, এই গল্প করতে করতে আমাদের ভোটটাকে ওরা লুটে নিয়েছে। আর নয়, ভুল থেকে শিক্ষা নিতে হবে। পশ্চিম বাংলার বিধানসভায় নওশাদ সিদ্দিকী তথা ভাঙড়ের বিধায়ক যেভাবে একা লড়াই করছে, 293টাকে হিলিয়ে রাখছে, আগামী দিনে কোথা থেকে যাক আর নাই যাক, ভাঙড়ের বিধায়কের সাথে আমরা ভাঙড়ের বিধায়কের সাথে
সাথ দিয়ে লড়াই করার মতো। এটা হবে তো নাকি? পাঠাতে হবে, না হলে কিচ্ছু করার থাকবে না। হাত বেঁধে দিচ্ছেন আপনি। যেখানে আইন তৈরি হচ্ছে, যদি আপনার আইন তৈরি করার জায়গায় লোক না পাঠান, আপনার পক্ষে আইনটা হবে কি করে? যেখানে আইন তৈরি হচ্ছে। তাই বন্ধুগণ একটু ভাবতে হবে। তবে ওয়াকফ সম্পত্তি নিয়েছে, শুধু মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়েছে এই চিন্তা ভাবনা নিয়ে নয়। এক ঢিলে একাধিক পাখি মারার চেষ্টা হচ্ছে বিজেপির। যারা হিন্দুত্ব চিন্তা ভাবনা নিয়ে চলে, উগ্র হিন্দুত্ব চিন্তা ভাবনা নিয়ে চলে, তাদেরকে বলবে দেখেছিস মুসলমানদের জব্দ করছি। কিন্তু জব্দর নামে মোদিজির বন্ধুদের ওয়াকফ প্রপার্টির উপরে নজর পড়েছে। কেমন নজর? যত পুরাতন শহর আপনি দেখবেন সারা ভারতবর্ষে 10টা যদি দামি দামি প্রপার্টি সম্পত্তি থাকে, তার মধ্যে 3 থেকে 4টে ওয়াকফ সম্পত্তি আপনি পাবেন। কলকাতা থেকে শুরু করে, আপনি আহমেদাবাদ থেকে শুরু করে, আপনি দিল্লি, মুম্বাই, যত পুরাতন শহর আছে সব শহরে ওয়াকফ সম্পত্তি আছে। মোদির বন্ধুদের নজর পড়েছে। ডাইরেক্ট কেড়ে নিয়ে দিতে পারবে না, ওই জন্য মোদিজি কি করেছে? আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আইন করে কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালু রেখেছি, চালু থাকবে। আগামী 21শে জানুয়ারি সমবেত কণ্ঠে লক্ষাধিক মানুষ নিয়ে মোদিজিকে বার্তা দিতে চাই। সুপ্রিম কোর্টে বিচার চলছে, আপনারা জানেন। আমরা সব জায়গাতে, দিল্লিতে বার্তা দিতে চাই যে পশ্চিমবাংলা সহ রাজ্যের মানুষ কিন্তু এই আইনকে মেনে নেবে না, বিচার ব্যবস্থার মধ্যে আছে। আমরা আশা করব ফাইনাল যখন অর্ডার হবে, মোদিজিকে আইনের মাধ্যমে ওই যে সংশোধনী নিয়ে এসেছে সেটা প্রত্যাহার করাতে বাধ্য করবে সুপ্রিম কোর্ট। তার জন্য আপনার আমার উপস্থিতিটা একদম অপরিহার্য। মাথায় থাকবে ভাই। আজকে মসজিদের সম্পত্তির উপরে নজর পড়েছে, নিয়েছে। কালকে মন্দিরের সম্পত্তির উপরে নজর পড়লে এরা হাত মারবে। আর তৃণমূল মন্দির মসজিদ কিচ্ছু ছাড়েনি। দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করেছে, লুটে নিয়েছে। মসজিদের ওয়াকফ লুটে নিয়েছে, মাদ্রাসার ওয়াকফ লুটে নিয়েছে। তাই আমরা, আমাদের উপরে তৃণমূলের এত রাগ কেন? মমতা ব্যানার্জি বলছেন যে একটা ওয়াকফ সম্পত্তি বিহাত হতে দেব না। মমতা ব্যানার্জি এটা বলছে তো। কিন্তু মমতা ব্যানার্জিকে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই। আমি যখন আসছিলাম মাইকের আওয়াজ পড়েছে এখানে, এই জায়গার নাম মাস্টার সাহেব বলেছে 1000 বিঘা সম্পত্তিটা নিয়ে। আমি 1000 বিঘা সম্পত্তি মাস্টার সাহেব বলে দিয়েছি, উদাহরণটা আমি দেবো না, আমি একটা উদাহরণ দেবো। একটা অভিষেক ব্যানার্জি কলকাতায় কামাকি স্ট্রিটে যে অফিসে বসে, সেই অফিস যে জায়গায় তৈরি হয়েছে সেটা ওয়াকফ সম্পত্তি। মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে ওই সম্পত্তি খালি, ওই ওয়াকফ অফিসটা টোটালটা খালি করিয়ে দিয়ে ওটা ওয়াকফ বোর্ডের হাতে তুলে দিক, তাহলে যেন পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তি মমতা ব্যানার্জি বাঁচানোর জন্য সদার্থ ভূমিকা নেবে। পারবে? উল্টে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছে মিথ্যা মামলা দিচ্ছে আমার নামে। 5টা মিথ্যা মামলা দিয়েছে ওয়াকফের জন্য। বুঝতে পেরেছেন? এই দ্বিচারিতা আমাদেরকে কি করতে হবে? বন্ধ করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না ওয়াকফ আন্দোলন করার সময় কি বলেছিল যে কোথায় যাও? হ্যাঁ, দিল্লিতে গিয়ে করো। সামনে 2026 লোক বিধানসভা নির্বাচন আসছে, তাহলে আমরা কি বলবো? দিল্লিতে গিয়ে ভোট চাও। বাড়ির সামনে লিখে দেবো, হ্যাঁ, বড় বড় করে। তবে মোদির বন্ধুদের কালকে যদি মন্দিরের সম্পত্তিতে নজর পড়ে, মন্দিরের সম্পত্তি কাটবে। কালকে যদি গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়ে, সেটা কেড়ে নেবে। কদিন আগে দেখলেন না আরএসএস এর হেডকোয়ার্টারে গাড়ি পার্কিং করার জন্য মন্দির ভেঙে উড়িয়ে দিল এরা দিল্লিতে। ওদের স্বার্থের যখন দরকার সব উড়িয়ে দেবে। স্বার্থ দরকার ভোটের জন্য মসজিদ ভেঙে দিচ্ছে, স্বার্থ আছে ওদের গাড়ি পার্কিং করতে হবে, মন্দিরও ভেঙে দিচ্ছে এরা। এদের হাতে মন্দির মসজিদ কিছুই সুরক্ষিত নয়। তাই এদের হাত থেকে বাংলাকে, দেশকে সুরক্ষিত করার দায়িত্ব আপনাকে আমাকে তুলে নিতে হবে। ভাই বক্তব্য আমি করবো না। লাস্ট যেটা পয়েন্ট, দেখুন আমি এখানে তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে আমার এই যে বক্তব্য দিলাম, একটা শব্দ নিয়ে তিনি আমার সমালোচনা করতে পারবে না। মানে ভুল বলতে পারবে না। কি করবে? একটা কথাই, একটাই কথা বলবে, কি আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে দেয়। কিছু বলার আছে ওদের? এর ওষুধটা আমি আজকে দিয়ে যাচ্ছি আপনাদের। বলবেন ঠিক আছে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে দেয়, তুমি বলছো তো? আইএসএফ একটা প্রস্তাব দিয়ে গেছে, আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একটা প্রস্তাব দিয়ে গেছে। কি প্রস্তাব? একটা এগ্রিমেন্ট হবে, একটা চুক্তিপত্র হবে। চুক্তিপত্রটা কি লেখা থাকবে? আব্বাস ভাইজান আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে,
তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি সই করতে হবে, সই করতে হবে বলবে। আর আব্বাস ভাইয়া সই করবে, রেডি আছে সই করার জন্য। আব্বাস ভাইয়া লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। আর ওই জায়গাতেই মমতা ব্যানার্জিকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে দায়ভার তৃণমূলকে নিতে হবে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আনার চেষ্টা করি, সই করি, তাহলে বিজেপি আমাকে ছেড়ে দেবে? বলে বেটাকে তুলে নিয়ে তিহার জেলে রাখ, তাই না? বলে দেখেছো আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর আমাকে আটকাবার জন্য সই করছে। আর মমতা ব্যানার্জি দলের চল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর চুরি করতে করতে মৃত মানুষের চোখ চোর। এই বারাসাত হসপিটালে মৃত মানুষের চোখ চুরি করে নিল, ধামা চাপা দেওয়ার জন্য তৈরি ঘড়ি চাকরি দিয়ে দিল। আরে ভাই চাকরি কেন? একজন মানুষ মারা গেছে, তার চোখটা চুরি করে নিয়েছে, তার জন্য আপনি তদন্ত করুন, শাস্তির ব্যবস্থা করুন। তার পরিবর্তে চাকরি দেওয়া মানে কি? ও আর মুখ খুলবে না, তদন্ত চাপা পড়ে গেল, তদন্ত চাপা পড়ে গেল, মুখ খুলবে না। মুখ খুললে বলবে তোর চাকরি ছেড়ে নেবো। বেচারি জানছে ফিরে পক্ষে চাকরি পেয়ে গেছে, বিশাল ব্যাপার। আর চোখও আমি ফিরে পাবো না, চোখ যা যায় যেখানে যাওয়ার চলে গেছে। এই চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, চোখ চোর গুলো এমন করেছে চুরি করতে করতে এত অব্দি তোদের হয়ে গেছে। এই মমতা ব্যানার্জি যদি সই করে সন্ধ্যেবেলা তিহার জেলের না লাল চা খাওয়াবে এই চাকরি চোর গুলোকে, বালি চোরে চোরেদেরকে। তাহলে তিহার জেলের না নিয়ে যায় অনুব্রত মণ্ডলের মতো না অবস্থায় তার দলের অন্য নেতাদের, সেই জন্য এই এগ্রিমেন্টে সই করবে না। আমি তো বলছি 2021 সাল নির্বাচন হয়েছে, 77টা প্রার্থী বিজেপির জিতেছিল, কারা ভোট কেটে কটা জিতিয়েছে সে তথ্য আমার কাছে আছে। ওই জন্য আমি জোর গলায় বলছি আমি এগ্রিমেন্টে সই করব। কেন বলছি আমি এগ্রিমেন্টে সই করব? আমাদের তথ্য আছে তো। ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার গল্প কে শুনিয়েছিল? মমতা ব্যানার্জি। বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে মমতা ব্যানার্জি লড়াই করছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এইখানে যে জায়গাটা আপনারা বসে আছেন, এখানে কি কালকে যদি আমি চাই ধান চাষ করতে হবে, তার জন্য কি করতে হবে? ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, তাই তো? সময় লাগবে তো। এই মাটিটাকে আগে টেস্ট করতে হবে, এটা ধান চাষের উপযুক্ত নাকি। বালি মাটি মনে হয় এটা, এখানে ধান চাষ হবে না সেই অর্থে। তাহলে মাটি চেঞ্জ করতে হবে, নতুন মাটি ফেলতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে। যারা ধান চাষ করে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, এই করতে হবে তো। তারপরে বীজ বপন করতে হবে, ধান গাছ বড় হবে, ধান হবে, তারপরে তুলে নিয়ে ভাইজান আপনি ধান চাষ করতে চেয়েছিলেন ধান। আর সময় সাপেক্ষ তো, একদিনে হবে? কম করে 6-8 মাস টাইম লাগে। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করতে চেয়েছিল, তার দল বিজেপি চাষ করতে চেয়েছিল। তখন কে? আডবাণীজি, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহা মনে হচ্ছে সম্ভবত, এই ধরনের লিডার্সরা পশ্চিম বাংলায় চাষ করতে চেয়েছিল বিজেপি। কিন্তু পশ্চিম বাংলায় যতবার চারা লাগিয়েছে কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই। জ্যোতি বাবু স্প্রে করে গাছ, যতবার চারা লাগিয়েছে জ্যোতি বাবু স্প্রে করেছে। যেখানে সাম্প্রদায়িক শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না, মাথা ভেঙে দেব, জোর গলায় বলেছে। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর আমলে সাম্প্রদায়িক শক্তি পশ্চিম বাংলায় ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এটাই তো পার্থক্য, এটাই জ্যোতিবাবুর সাথে মমতা ব্যানার্জির পার্থক্য। আমরা জ্যোতিবাবুর মতো যদি মুখ্যমন্ত্রী আমার রাজ্যে থাকতো, এই অসীম সরকারের এত বড় কথা বলার সাহস দেখাতে পারতো না। আর ভুলে যদি বলে ফেলতো, এতদিন ঘাটটা ধরে জ্যোতিবাবুকে জেলের ভাত খাওয়াতো। কিন্তু মমতা ব্যানার্জি কিছু করেছে? 900-র অধিক অভিযোগ জমা পড়েছে, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি প্রথম অভিযোগ শুরু করেছিলাম, আপনারা জানেন। জানিয়ে রাখি, আমি কিন্তু ছাড়ার ছেলে নয়। কি বলেছি? অন্য অন্য ধর্মগ্রন্থকে নিয়ে বললেও ধরবো, কোরআন শরীফকে নিয়ে বলেছে তাও ধরবো। আমি আবার রিমাইন্ডার কাগজ দিয়েছি থানায়, থানা 2-4 দিন টাইম নেবো, না হলে আমি কোর্ট থেকে এফআইআর করবো।
কোর্টে গিয়ে ফাইল করবে, ছাড়বো না বেটাকে। 1998 সালের আগে অনেক চাষ করার চেষ্টা করেছিল, চাষ করতে পারেনি। কি করলো বিজেপি? দেখলো এরকম ভাবে সরাসরি চাষ করা যাবে না, ঘুরিয়ে করতে হবে। কংগ্রেস থেকে দলটাকে ভাঙলো, ভেঙে তৃণমূল নাম দিয়ে বিজেপি তৃণমূল দলটাকে তৈরি করেছে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, দূর থেকে অনেকে রেকর্ড করছে, দূরে সাউন্ড আমার রেকর্ড হচ্ছে। একটা রেকর্ড নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির কাছে যাবে, তৃণমূলের কাছে যাবে, পশ্চিমবাংলা সরকারের কাছে যাবে, আর এই রেকর্ড আইবি মাধ্যমে সেন্ট্রালে যাবে। আমি যদি ভুল বলি আমাকে কিন্তু এরা ছাড়বে না। মিথ্যা ভাবে যদি আমার নামে 20টা মামলা দেয় আর ওদের নামে যদি মিথ্যাচার করি আমাকে ছেড়ে দেবে এরা? এরা মানহানির মামলা ঠুকে আমাকে জেলের মধ্যে ভরে দেবে ভাই। তারপরেও আমি বলছি তৃণমূল দলটা তৈরি হয়েছে বিজেপির সহযোগিতায়। বিজেপি তৈরি করেছে তার চাষের সরাসরি করতে পারছে না তৃণমূলকে দিয়ে চাষ করানোর জন্য। 1998 সালে দল তৈরি হয়েছে, তৃণমূল আস্তে আস্তে বেড়েছে। 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল? আপনারা বলতে পারবেন? নামগন্ধ ছিল? 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির নামগন্ধ খুঁজে পাওয়া যায়নি। যেই তৃণমূল সরকারে আসলো আস্তে আস্তে বিজেপি খোলস ছেড়ে বার হতে লাগলো। যে তৃণমূল সেই বিজেপি, তাকে দিনের শেষে রায় বিজেমূল। যত দিন যাচ্ছে তৃণমূল ক্ষমতা সময় বেশি যাচ্ছে, বিজেপি দেখুন তত ফুলে ফেপে উঠছে। এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে, এতদিন পরে তোমার আমি রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়ে তোমার হাতে আমি তুলে দেবো। মমতা ব্যানার্জির যতটা দায়িত্ব অতটাই সে পালন করবে, ওর বেশি করবে না। তাই আপনাদের বলছি 2011 সালের আগে পশ্চিম বাংলায় তৃণমূল শাসনে ছিল না, বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। 2026 আসছে, আমরা সকলে এক বাক্যে প্রস্তুত আছি, বিজেপিকে হারাবো আমরা, তাই তো নাকি? আমি তো বিজেপিকে হারানোর জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করব। কিন্তু আপনাদের বলতে চাই বিজেপিকে শুধু হারালে প্রকৃত অর্থে কি বিজেপিকে হারানো যাবে? কারণ 2011 সালের আগে বিজেপি ছিল না, তৃণমূল ছিল, বিজেপি আসলো। আমরা যদি বিজেপিকে হারাতে চাই তাহলে বিজেপির সাথে সাথে 2026 সালে তৃণমূলকে হারাতে হবে। তাহলে 2010-এর রেজাল্ট আমরা পেয়ে যাব। তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না। 2010-এ তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-তে তৃণমূল এসেছে, বিজেপিকে সাথে নিয়ে এসেছে। তাই 2026 তৃণমূলকে হারাবো, বিজেপি এমনি যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আর একটা উদাহরণ আমি দিচ্ছি। এখানে আপনার সব চাষি মানুষ তো নাকি? চাষি তো? আচ্ছা, পানি না দিলে ঘাস জন্মাবে? পানি না দিলে ঘাস জন্মায়? ঘাস আপনি আপনি হয় কি? বলেন আপনারা, ভুল বললে বলবেন। পানি দিতে হবে তাহলেই ঘাস জন্মাবে, আর ঘাস থাকলেই গরু ছাগল আসবে। তাই পানি আসার লাইনটা যদি আপনি বন্ধ করে দেন ঘাস হবে না। ঘাস না থাকলে গরু ছাগলের উৎপাত হবেও না। তো পশ্চিম বাংলায় বিজেপির উৎপাতের লাইনটাই হচ্ছে, পানির লাইনটাই হচ্ছে তৃণমূল। তৃণমূল নামক পানির লাইনটাকে কাটুন, বিজেপির আশাই বন্ধ হয়ে যাবে, উৎপাতই বন্ধ হয়ে যাবে, ঘাসও ঘাস জন্মাবে না। বুঝে আসছে কি বলছি? বলে বলে ভাইজান তৃণমূলের বিরুদ্ধে অত কেন বলে? আরে বিজেপির বিরুদ্ধে বলে না। কে বলছে বিজেপির বিরুদ্ধে বলে না? আমি বলছি পশ্চিম বাংলায় সাম্প্রদায়িকতা টোটাল বন্ধ হয়ে যাবে। থাক না বাবা, কি অসুবিধা করেছে কেউ? থাক না। আমি আপনাদের বলি, পশ্চিম বাংলায় এই যে বাজে বাজে মন্তব্য হচ্ছে, কলকাতা পুলিশের সিপি স্যারকে বাজে ভাষায় গালি দিল কে? শুভেন্দু অধিকারী। বলে নাকি আমি কিছু বলি না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা হোক। ও ওনাকে ধরে জেলে রেখে দিলেই পশ্চিম বাংলায় শান্তি ফিরে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? বিজেপির পশ্চিমবাংলার এখন অন্যতম একটা বড় নেতাকে বলছি ধরে জেলের মধ্যে ভরে দাও। আর কি এর বিরুদ্ধে বলতে লাগবে ভাই? আর কিছু লাগবে বলতে? কিন্তু মমতা ব্যানার্জি ধরবে না। কেন? শুভেন্দু অধিকারী যদি সাম্প্রদায়িক কথা না বলে, শুভেন্দু অধিকারী মুসলমানদের যদি ভয় না দেখায়, মুসলমানরা তৃণমূলকে কেন ভোট দেবে?
এমন একটা প্রকল্পের নাম বলুন মুসলমানদের কথাটা বলছি আমি, এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্প দেখিয়ে মুসলমানরা বলবে, মুসলমানদের কাছ থেকে তৃণমূল ভোট নেবে। প্রকল্প না, ইমাম ভাতা, পুরোহিত ভাতা আছে। ইমামদের যেমন ভাতা দেয়, পুরোহিতদের ভাতা দেয়, বড় পুরোহিত ভাতার একটু বেশি। দেখো ওই বিতর্কে আমি জড়াবো না। তাহলে কোন প্রকল্প? বিজেপির ভয়, বিজেপির আতঙ্ক প্রকল্প দেখিয়ে আপনার ভোটটা লুট করতে চাইছে তৃণমূল। তাই এই তৃণমূলকে হারানোর সাথে সাথে বিজেপিকে হারানো সম্ভব হবে। আর যদি শুধু বিজেপিকে আপনি হারান, আপনি প্রকৃত অর্থে বিজেপিকে হারাতে পারবেন না। 2021 সালে বিজেপিকে আপনি হারিয়েছিলেন তো, আপনারা হারিয়েছিলেন তো রাজ্য জুড়ে বিজেপিকে। তারপরেও কেন দুর্গাপুরের মতো জায়গায় ওই ঘটনাটা ঘটলো গরুওয়ালাদের সাথে? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। তো বিজেপিকে তো হারিয়েছিলেন, শুধু বিজেপিকে হারালে হবে না, বিজেপির সাথে সাথে তৃণমূলকে না হারালে বাংলায় শান্তি ফিরবে না, শান্তি ফিরবে না, শান্তি ফিরবে না। আর মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের ক্ষতি করেছে, দলিত আদিবাসীদের ক্ষতি করেছে, যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তাদেরও ক্ষতি করেছে। শুধু এটুকু বলে আমি শেষ করে দিই, ফেক এসটি এসসি সার্টিফিকেটের রমরমা। প্রকৃত যিনি এসটি বা প্রকৃত যিনি এসসি সে চাকরি পাচ্ছে না, ওই গরিব হিন্দুগুলো পিছিয়ে বর্গে চাকরি পাচ্ছে না, পাচ্ছে কে? উচ্চ বর্ণের লোকেরা পেয়ে যাচ্ছে। 100টা সরকারি চাকরি হলে 22 জন গরিব দলিত হিন্দু চাকরি পাওয়ার কথা, সেখানে 22 জন গরিব দলিত হিন্দুর কোটাতে 22 জন চাকরি দেখাচ্ছে যে উচ্চ বর্ণের মানুষ চাকরি করে নিচ্ছে। 6% আদিবাসীরা চাকরি পাবে, 100 জন সরকারি চাকরি পেলে 6% আদিবাসীরা পাবে, 6 জন আদিবাসী পাবে। 6 জন কিন্তু আদিবাসী দেখানো হচ্ছে সার্টিফিকেটে, প্রকৃত আদিবাসী 6 জন নয়, সেখানেও নন আদিবাসীরা চাকরি পেয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিবাদ তো এখানে, শুধু মুসলমানদের জন্য আমাদের দল তৈরি হয়নি, বা শুধু হিন্দুদের জন্য আমাদের দল তৈরি হয়নি, আমাদের দল তৈরি হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যারাই অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে থেকে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। তাই আমি আপনাদের বলবো, ভাঙর তো পথ দেখিয়েছে রাজ্যের মানুষকে। 10টা যদি আজকে বিধায়ক থাকতো, অসীম সরকারকে এতক্ষণ কিন্তু গ্রেফতার করে ফেলতো। 10টা যদি বিধায়ক থাকতো, তাহলে আগামী দিনে ভাঙড়ের সাথে আপনাদের বিধায়ক পাশাপাশি বসবে, তার ব্যবস্থা আপনারা করবেন তো নাকি ভাই? হবে তো নাকি? আগামী দিনে ভোটটা খামচিনে আসছে তো নাকি? কারো কথা বলার কোনো ফাঁদে পা দেওয়ার দরকার নাই। আপনি নির্বিঘ্নে আপনার ভোট খামচিনে দেবেন। আপনার ভোট দিয়ে সরকার যদি আপনি গঠন করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি, ওই 100 জন সরকারি কর্মচারীর মধ্যে 22 জন যে চাকরি দলিত পাওয়ার কথা, প্রকৃত 22 জন দলিতই চাকরি পাবে। কোন নন দলিত দলিতের কোটায় চাকরি পাবেনের কথা ব্যবস্থা আমরা করব। 100 জনের মধ্যে 6 জন যে আদিবাসী চাকরি পাওয়ার কথা, আদিবাসী প্রকৃত আদিবাসী 6 জন চাকরি পাবে, অন্য কেউ ওই আদিবাসী কোটায় চাকরি পাবে না, তার ব্যবস্থা আমরা করব। 100 জন সরকারি কর্মচারী যদি চাকরি পায়, স্বামীর আপনার রঘুনাথ মিশ্র কমিশনের অনুযায়ী অনগ্রসর মুসলিম সমাজকে 10% যে সংরক্ষণের কথা বলা হয়েছে উচ্চ শিক্ষায় এবং চাকরির ক্ষেত্রে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 100 জন সরকারি চাকরি হলে পিছিয়ে বর্গের অনগ্রসর 10 জন সরকারি কর্মচারী হবে, তার ব্যবস্থা আমরা করব। আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কোনো সেখানে দুর্নীতি হতে দেব না। যদি আপনারা আমাদেরকে সরকার চালানোর দায়িত্ব তুলে দেন, যদি কেন বললাম, আপনাদের হাতে নির্ভর করছে, আপনারা ছাড়া পারবে না। আপনি ভোট দিলেই সরকার চালাতে পারবে, আপনি না ভোট দিলে পারবো না। এটা আপনার অধিকার, আর্টিকেল 326 আপনাকে দিচ্ছে। এবার মাথা ঠান্ডা করে থাকবেন, চলবেন, যেটা করলে আপনাদের সুবিধা হবে। মনে হয় যদি আপনারা আম খাওয়ার ইচ্ছা যায়, নিশ্চিত ভাবে আম গাছ লাগানোর দরকার। পেঁপে গাছ লাগিয়ে আম খাওয়ার স্বপ্ন পূরণ কোনোদিন হবে না। আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সরকার, আপনি চাইছেন হসপিটালে গেলে ফ্রিতে ট্রিটমেন্ট পাবো, আপনি চাইছেন স্কুলগুলোতে টিচার আসুক, আপনি চাইছেন আপনার মেয়ের নিরাপত্তা থাকুক, আপনি চাইছেন আপনার বাড়ির মহিলাগুলো তার অধিকার ফিরে পাক, আপনি চাইছেন আপনি কৃষক আপনার মাস গেলে ইনকাম বাড়ুক, আপনি চাইছেন আপনি ছাত্র পড়াশোনা শেষে আপনি 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি পাবেন, পুরো 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেবো না। আপনি চাইছেন সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা। তাই সুষ্ঠু সমাজ ব্যবস্থা চাইলে আপনাকে সেই ধরনের লোককে জিতিয়ে আনতে হবে।
দুর্নীতিগ্রস্ত লোককে দিলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা আশা করাই দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে রক্ত যোদ্ধা যারা রক্ত দিয়েছে তাদেরকে ধন্যবাদ। আজকে অঞ্চল নেতৃত্বদের ধন্যবাদ। দর্শকের আসনে অগণিত বসে থাকা দাঁড়িয়ে থাকা মানুষজন যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভাই আমার সাথে আজকে একটু হাত মেলাতে যাবেন না, আমার এনার্জিটা একদম কোথায় যাবো, কোন দিকে যাবো? আমি তো তোমাকে আমি বলেছি আমাকে গাইড করে এটা জিজ্ঞাসা করেছি না, বললাম আমি কোন দিকে যাবো? কেন জিজ্ঞাসা করলাম? আমার গাড়ি থেকে ডাকবো বলেই তো জিজ্ঞাসা করলাম। এই গাড়ি কোথায় আছে? বাম দিকে গাড়িগুলো কোথায় আছে আমার? ভাই সকলে ভালো থাকবে। আমার সাথে আজকে হাত মেলাবার চেষ্টা করবেন না।